বাংলাদেশ থেকে শরণার্থী এলে এবার জায়গা দেওয়া হবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বুকে। সম্প্রতি এই বক্তৃতা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা। বক্তৃতাটা তিনি দিয়েছেন পশ্চিমবঙ্গে, তিনি ধর্মতলায় যখন আজকে অর্থাৎ 21শে জুলাই দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিচ্ছিলেন ধর্মতলায় একটি মিছিলে। তো সেই মঞ্চ থেকে তিনি এই বক্তৃতা দেন এবং সেইখানে বক্তৃতা দেওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে কিন্তু বর্তমানীন পরিস্থিতিতে যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এবং তাদের দেশে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু মরার খবর উঠে আসছে এবং বাংলাদেশে কিন্তু বর্তমানীন কয়েকদিন ধরে কিন্তু ইন্টারনেট শাটডাউন এবং সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানীন কিন্তু অনেক রকম কিন্তু ভায়োলেন্স হওয়ার ফলে বাংলাদেশের যে ছাত্ররা সেখানে পড়ছিল ভারতবর্ষের, সেখানে থেকে কিন্তু ফিরিয়ে আনা হয় কয়েক শত কিন্তু ছাত্রদের। তো এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই অবস্থাতে তারা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা চাইলে যেখান থেকে কিন্তু কিছু পরিমাণের কিন্তু মানুষ কিন্তু চাইলে পশ্চিমবঙ্গে এসে থাকতে পারে এমন পরিস্থিতিতে। বক্তৃতা দেওয়ার পর সেটা কিন্তু কন্ট্রোভার্সিতে উঠে আসে এবং বক্তৃতাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এটা স্টেটের মুখ্যমন্ত্রীর দ্বারা দেওয়া একটা বক্তৃতা। তো এই বক্তৃতাটার মেন কারণ কি ছিল এবং এই বক্তৃতাটা দেওয়ার পর সেটা কতটা সত্যিতা হবে, তো সেটা নিয়ে তথ্যচিত্রের এই পর্বে আমি অভিজিৎ তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তো মেনলি ভিডিও শুরুতে যদি আমরা কথা বলি যে বাংলাদেশে এমন পরিস্থিতির বর্তমানীন কারণ কি, তো সেটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে কি কিন্তু বাংলাদেশের মেন কোটা প্রবলেম। সেটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু কোটা থাকে অনগ্রসর শ্রেণীদের আগিয়ে আনার জন্য এবং ভারতবর্ষেও সেটা রয়েছে এবং সেটার দরকারও রয়েছে এবং ব্যবহারে কিন্তু কিছু অনুন্নত শ্রেণীর কিন্তু সুবিধাও হয় এবং যেমন পিডব্লিউবিডি অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় বা ইকোনমিক্যালি উইকার সেকশন হয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোটা সিস্টেম। তো সেমনই কিন্তু বাংলাদেশে 1971 সালের যুদ্ধের পর সেই যুদ্ধে যখন বাংলাদেশ স্বাধীন হয় তো সেইখানে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা অনেকটা পরিমাণে পিছিয়ে পড়া শ্রেণীর ছিল, অর্থাৎ গ্রাম থেকে কিন্তু অনেক মুক্তিযোদ্ধারা সেই স্বাধীন করার ফলে কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয় তো সেখানে বাংলাদেশের সরকার যখন গঠিত হয় অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার, তখন তারা কিন্তু বাংলাদেশের সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবে এবং তাদের জীবনযাত্রা সুষ্ঠু করার জন্য কিন্তু সেখানে তারা কোটা নিয়ে আসে। যদি আমরা এক নজরে পুরো কোটাটা দেখি বাংলাদেশে প্রায় 56% কিন্তু এখন বর্তমানীন কোটা রয়েছে, অর্থাৎ শুধুমাত্র আমরা যদি দেখতে যাই 44% কিন্তু শুধু জেনারেলদের জন্য কিন্তু পড়ে রয়েছে। তো বর্তমানীন পরিস্থিতিতে যদি কোটার ডিভিশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সব থেকে বড় কোটাটা রয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে, অর্থাৎ মুক্তিযোদ্ধারা কোটাটা রয়েছে 30%, নারী কোটা রয়েছে 10% এবং জেলা কোটা রয়েছে 10% এবং উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। তো বর্তমানীন পরিস্থিতিতে এই বাকি কোটাগুলো কিন্তু থাকলে তাদের কোনো প্রবলেমই ছিল না, এমনটাই কিন্তু বর্তমানীন ছাত্রদের কিন্তু দাবি। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানীন যে মেন দাবিটা অর্থাৎ যেটা নিয়ে কিন্তু মেন আন্দোলনের কারণ, যেটা 2018 থেকে শুরু হয়, মেন হচ্ছে এই 30% যে মুক্তিযোদ্ধা কোটা সেটা নিয়ে। তো বর্তমানীন যে যুব সমাজ রয়েছে বাংলাদেশে তাদের কথা হচ্ছে যে এখন আর কোনো রকমের মুক্তিযোদ্ধারা বেঁচে নেই বা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েরাও বেঁচে নেই, অর্থাৎ তাদের জীবনযাত্রার জন্য কিন্তু সরকার অনেক করেছে এবং যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই কোটাকে কমাতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু সেই দেশে কিন্তু চাকরির ব্যবস্থা করতে হবে। তো সেমন পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশে এখন আন্দোলন শুরু হয় এবং এই 2018 সালে এই আন্দোলন শুরু হওয়ার পর কিন্তু বাংলাদেশের যে সরকার রয়েছে তাদের দ্বারা কি করা হয়, পুরো কোটাটাকেই কিন্তু বাতিল করে দেওয়া হয়। এর ফলে যারা অনগ্রসর শ্রেণী ছিল বা যা প্রতিবন্ধী শ্রেণী ছিল বা নারী যারা ছিল তাদেরকে কিন্তু আগিয়ে আনার জন্য যে ব্যবস্থাটা ছিল সেটাও কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এমত পরিস্থিতিতে বাংলাদেশের যে যুব সমাজ রয়েছে তারা তাদের কোটাকে 56% থেকে কমিয়ে 10% আনতে চায় এবং তারপর করা হয় সরকারের দ্বারা পুরোটাকেই কিন্তু বাতিল করে দেওয়া হয় কোটা সিস্টেমটাকে। তো এরপর দেখা যায় যে 2021 সালে এই ঝামেলার জন্য বাংলাদেশের হাইকোর্টে একটা রিট ফাইল করা হয় এবং এই রিট ফাইলের ভার্ডিক্ট দেওয়া হয় জুন মাসে কিন্তু 5 তারিখ। তারপর থেকে কিন্তু আন্দোলন শুরু হয় বাংলাদেশে এবং এই আন্দোলনের ফলেই কিন্তু এখন বর্তমানে কিন্তু 15ই যে জুলাই রয়েছে এই আন্দোলনের কিন্তু মুখ্য রূপ ধারণ করে বাংলাদেশে এবং তারপরে কিন্তু দেখতে পাওয়া যায় যে বিভিন্ন রকম রাইট এবং বিভিন্ন রকম মানুষের কিন্তু মৃত্যু বা ছাত্রদের কিন্তু মৃত্যু দেখতে পাওয়া যায়। এমত পরিস্থিতিতে বাংলাদেশে এখন বর্তমানীন পরিস্থিতি খুবই খারাপ হওয়ায় বর্তমানীন পরিস্থিতিতে এখন যে পরিমাণের খারাপ অবস্থা হয়েছে বাংলাদেশে, তো ভারতের ছাত্রদেরও ভারতীয়দের ফিরিয়ে আনতে হয়েছে, অর্থাৎ ভারতীয় গভর্নমেন্টের ফিরিয়ে আনতে হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমানীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এই কথাটা বলছেন যে পাশাপাশি যারা দেশ রয়েছে ইউএন এর রেজুলেশন অনুযায়ী তারা কিন্তু চাইলে একটা দেশের যে রিফিউজি রয়েছে তারা কিন্তু আশ্রয় দিতে পারে। তো এখন কথা হচ্ছে কিন্তু যে মেন কোশ্চেন, যেটা ভারতবর্ষের যে এত বড় একটা হিউজ পপুলেশন, তারপর কিন্তু যে বাংলাদেশ থেকে যদি আরো পরিমাণে কিন্তু পপুলেশন আসে তো সেটা একটা ভারতের ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখন। তো নেক্সট কোশ্চেন আসে হচ্ছে কিন্তু যে যদি পশ্চিমবঙ্গে এই পরিমাণে যদি বাংলাদেশ থেকে লোক আসে তো সেক্ষেত্রে কিন্তু চাকরি বাজার সবকিছুই কিন্তু একটা কিন্তু লিমিটেড হয়ে যাবে, আবার কিন্তু
পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এখানে কম্পিটিশনটা আরেকটু পরিমাণে বাড়বে, তো এটার জন্য কিন্তু একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হতে পারে। তো এরপর হচ্ছে কিন্তু আরেকটা যেটা মেন বড় কোশ্চেন, যেটা নিয়ে কিন্তু মেনলি এখন ইন্ডিয়ার বুকে আর কি কন্ট্রোভার্সি চালু হয়েছে, বা ইন্ডিয়ার মানুষরা কিন্তু সতর্ক হয়ে গেছে স্টেটমেন্টটা নিয়ে। তো সেটা হচ্ছে কিন্তু যে ইউএন এর রেজুলেশনটা তোলায়, অর্থাৎ একটা ইউএন এর কিন্তু মেন একটাই বলা রয়েছে, যেখানে হচ্ছে পাশাপাশি দুটো দেশ লাগলে তারা রিফিউজিদের আশ্রয় দিতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে কিন্তু সত্যিকারের ঘটনা, সেটা দিতে পারে। তো মমতা ব্যানার্জির যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে ইউএনকে নিয়ে, তো সেটা নিয়ে যদি আমরা যাচাই করি তার স্টেটমেন্টটা, তো সেটাকে যদি উদাহরণস্বরূপ আমরা কিছু দেখতে পাই, তাহলে দেখা যাবে যে বর্তমান পরিস্থিতিতে প্যালেস্তাইনে যে অ্যাটাকটা করা হচ্ছে ইসরায়েলের দ্বারা, সেখানের যে রিফিউজিরা রয়েছে তারা কিন্তু ইজিপ্টের শরণার্থী হিসাবে রয়েছে। এবং তার আগে যদি আমরা দেখতে পাই যে মায়ানমার থেকে যখন কিছু পরিমাণের যে রোহিঙ্গার যারা ছিল, তো তাদের যখন বার করে দেওয়া হয়, তাদের কিন্তু শরণার্থী হিসাবে কিন্তু যে বাংলাদেশ কিছু পরিমাণে অ্যাবজর্ব করেছিল এবং কিছু পরিমাণে কিন্তু ইন্ডিয়া অ্যাবজর্ব করেছিল। তো সেটা কিন্তু ইউএন এর রেজুলেশন অনুযায়ী কিন্তু নেওয়া হয়েছিল যে পার্শ্ববর্তী দেশরা কিন্তু অ্যাবজর্ব করতে পারে। এটা বর্তমানে কিন্তু এক্সিস্ট করে এরকম একটা রেজুলেশন। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু দু রকমের সরকার, একটা হচ্ছে কিন্তু স্টেট গভর্নমেন্ট আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু কিছু ক্ষমতা যদি আমরা দেখতে হয়, তাহলে দেখতে হবে হচ্ছে কিছু ক্ষমতা হচ্ছে কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে রয়েছে, কিছু ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রয়েছে। আমাদের কাছে অর্থাৎ ভারতবর্ষের জন্য তিনখানা লিস্ট পাওয়া যায় দেখতে, সেটা হচ্ছে রাজ্য তালিকা এবং সেন্ট্রালের তালিকা, আর একটা হচ্ছে কিন্তু যৌথ তালিকা। তো তিনটে তালিকার মধ্যে তার মধ্যে কিন্তু ফরেন দিক এবং যা দেখা হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং বাকি হচ্ছে কিন্তু যে ইমিগ্রেশন অর্থাৎ বাইরে থেকে রিফিউজি আসা এবং তাদের কিন্তু সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব দেওয়া, এইসব ব্যাপারটা পুরো জিনিসটাই কিন্তু ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাদের কিন্তু হাতে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু হাতে। এই ব্যাপারটা কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো রকম হাত থাকে না, এবং স্টেট গভর্নমেন্টের কথাতেও কিন্তু কোনো রকমভাবে কাজ হয় না। তো তার জন্যই এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল একটা হচ্ছে প্রতিবেশী, সেহেতু এই ব্যাপারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো বাংলাদেশের কন্ডিশন যত খারাপ হবে, তত ইন্ডিয়ার জন্য একটা প্রেশার কিন্তু অবশ্যই বাড়বে, কারণ ভারতবর্ষের কিন্তু সব থেকে বড় বর্ডার যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে লাগে। তো বাংলাদেশের পরিস্থিতি যত তাড়াতাড়ি নর্মাল হয়, তত পরিমাণে কিন্তু বাংলাদেশের জন্য ভালো এবং ভারতবর্ষের জন্য সেটা কিন্তু ভালো। তো এমত পরিস্থিতিতে দেখা যাক ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে। এবং আমি জানতে চাইবো অবশ্যই যে ভারতবর্ষকে নিয়ে যে এত যে বয়কট চললো বাংলাদেশে, এবং বাংলাদেশের যে এত পরিমাণের কিন্তু একটা যে ক্ষুদ্র মনোভাব ভারতের উপর, এছাড়া হচ্ছে কিন্তু যে এত পরিমাণের জনসংখ্যা বৃদ্ধি ভারতবর্ষে, এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যদি আমি সেপারেট করে কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গের যে নিজেদের যে ছাত্ররা রয়েছে, তারা কিন্তু অনেক পরিমাণের ছাত্র কিন্তু অন্য স্টেটে যায় কাজ করতে। তারপরে যদি সেখানে আরও বাইরে থেকে লোক আসে, রিফিউজিরা আসে, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থাটা কীরকম হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তথ্যচিত্রকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।